যে স্বামীর সাথে এতকাল সংসার করেছে, যে স্বামীকে এতকাল শুধুই এবং শুধুই নিজের বলে জেনে এসেছে, সে স্বামী আজ অন্য কারোর। কি সবিনয়ে তার কাছে প্রার্থনা করেছে যেন স্বামীকে ভাগ করে নিতে সে আপত্তি না করে। আদ্রর মা হাসে, উপহাসের হাসি, ঘাড় ফিরিয়ে তাকায় দেওয়ালে টাঙানো ছবিটার দিকে। আমজাদ সাহেব, অরুণিমা মাহমুদ এবং ছোট্ট আদ্র। কি সুন্দর, কি সুখময় ছবি। আমজাদ এসেছিল তার কাছে, বলেছে এই বাড়িতে নতুন বউটার যেমন অধিকার তারও তেমনই অধিকার আছে। নতুন বিয়ে করেছে মানে এই নয় যে সে অরুণিমার অধিকার কেড়ে নিয়েছে। এই বাড়িতে, এই সংসারের সব কিছুতেই অরুণিমার অধিকার থাকবে, তবে নতুন বউকে ত্যাগ করতে যেন কখনো না বলে। অরুণিমা মাহমুদ তাচ্ছিল্যের হাসি হাসলো। এই যে এত আয়োজন করলো, একটা বাড়ি সাজালো, একটা ঘর সাজালো নিজের স্বামী নতুন বিবাহিত স্ত্রীর আগমনের জন্য, তার কি কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না? এই যে এতকালের সংসারটা এভাবে নষ্ট হলো, অরুণিমার বুঝি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না? আমজাদ সাহেব তা বুঝলো কোথায়? অধিকার, যেখানে তার অধিকার খোয়া গেছে বহু আগে, সেখানে নতুন করে কী অধিকার রাখবে সে? বিড়বিড় করে বলে গেল, এই বয়সে এসে সমাজের এই ঠুনকো উপহাস না। আমি চাইনিও আমজাদ, কোনোভাবেই চাইনি। এই যে খুব গর্ব করে বলতাম আমজাদ আমায় বেশ যত্ন করে, বেশ ভালোবাসে, অরুণিমার সে গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গিয়েছে আজ। অরুণিমা মুখ থুবড়ে পড়েছে লজ্জায়, ব্যর্থতায়, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায়। আদ্রর মা কাঁদে না, চোখের পলক ফেলে না, ঠিক একইভাবে আয়নায় চেয়ে থেকে জড়বস্তুর ন্যায় বসে থাকলো। যন্ত্রণা হচ্ছে তার, কষ্ট হচ্ছে, অথচ কষ্ট বোঝানোর মতো কেউ নেই। এই বয়সে এসে স্বামী নিয়ে এই আহ্লাদ করাটা বোধহয় মানায়ও না তার মতে। মানুষ হাসবে, আমরা মানুষটা খুব অদ্ভুত। কেউ দুঃখ শোনাতে এলে আমরা মিথ্যে সান্ত্বনা অথবা উপহাস উগড়ে দেই। এটুকু ভেবেই অনেকটা সময় পর তিনি আবারও তাচ্ছিল্যের হাসি হাসলেন, বললেন, আমজাদ, প্রিয় আমজাদ, এই বয়সে এসেও আমার কিশোরীদের মতো পাগলামো করতে ইচ্ছে হচ্ছে জানো, আহাজারি করতে ইচ্ছে হচ্ছে। তুমি কেন আমায় আমার মতো করে ভালোবাসলে না আমজাদ? কেন আমায় শেষ অবধি রাখলে না তোমার মনে? কেন সে জায়গাটা অন্য কারোর হলো বলবে? শরীরের লোভে, শারীরিক সৌন্দর্যে এতই বুঝি গুরুত্বপূর্ণ ছিল আমজাদ? এর ঠিক পরপরই আদ্রর মায়ের চোখ গড়িয়ে জল পড়ল। নিজের হৃদয়ের সমস্ত ব্যথার পরিচয় ওই এক ফোঁটা জল বহন করতে পারল কিনা কে জানে। আবারও বলল, আমি খুব বোকা আমজাদ, খুব বোকা। না হলে এখন অবধি তোমার জন্য কষ্ট পাচ্ছি কেন? এই যে তোমার জন্য একটা মেয়ের সাথে বদ্ধ করে দিয়ে এলাম হেসে খেলে, আমার না যন্ত্রণা হচ্ছে আমজাদ? ইচ্ছে হচ্ছে চিৎকার করে কেঁদে পৃথিবীকে বোঝাই কেউ একজন আমায় ঠকিয়েছে, ভীষণভাবে ঠকিয়েছে। কেউ একজনকে আমি হারিয়েছি, কিংবা কেউ একজন আমাকে হারিয়েছে। বাকিটুকু গলায় আটকে রইল যেন। ভীষণ করে কান্না আসছে তার, চোখ লাল টকটকে হয়ে এসেছে, নিজের সাদা ধবধবে মুখটা লাল হয়ে এসেছে কেমন, এমনকি নাকের অগ্রভাগও। উনি আবারও বিড়বিড় করে করতে করতে বললেন, জানো আমজাদ, ভালোবাসে বোকারাই, বুদ্ধিমানরা কখনো ভালোবাসতে পারে না। এই দেখো না, এত বয়স হলো তবু আমি বুদ্ধিমতী হতে পারলাম না। তোমার প্রতি আমার অভিযোগ নেই আমজাদ, কোনো অভিযোগ নেই, কিন্তু এ থেমে ফের আবার বিড়বিড় করলো, আমার মানুষটা আর আমার নেই, আমার মানুষটা আর আমার ভালোবাসে না। আমার আমার মানুষটা আমায় দেওয়া আহ্লাদটা, যত্নটা, ভালোবাসাটা সব অন্য কাউকে দিচ্ছে। এই কষ্টটা, এই যন্ত্রণাটা না আমজাদ, মৃত্যুর যন্ত্রণার থেকেও বিষাক্ত। আদ্রর মা উঠে দাঁড়ালেন, এক পা করে বাড়াতে বাড়াতে বলতে লাগলেন, তুমি বললে না আমার সমান অধিকার আছে, অথচ আমার মানুষটা একটুও যদি অন্য কারোর হয় না আমজাদ, আমি তাকে পুরোটাই দিয়ে দিতে প্রস্তুত। যতদিন আমার মানুষটার পুরোটাই আমি ছিলাম, ততদিন অবধি তুমি আমার ছিলে আমজাদ। কিন্তু যে সময়টায় এসে তুমি একটু একটু করে অন্যের হতে লাগলে, সেই সময় থেকেই বুঝে নিয়েছি তুমি আমার নেই আর। অতঃপর দেওয়ালে টাঙানো সেই ছবিটার সামনে গিয়ে স্থির দাঁড়ালো। আমজাদ সাহেবের চেহারাটার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে হেসে উঠলেন, চোখের অশ্রু মুছে নিয়ে বললেন, এই পৃথিবী আমায় মৃত্যুর আগ অবধি কী শিখিয়েছে জানো আমজাদ? পুরুষ মানুষ হয় বিশ্বাসঘাতক। নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেও পুরুষ মানুষ সে ভালোবাসার মূল্য দিতে জানে না।
বিশ্বাসের দাম রাখে না, পুরুষ নারীর সৌন্দর্যে বারবার মজে, পুরুষ নারীর প্রেমে বারবার পড়ে, পুরুষ একাধিক নারীকে তার মন দেয়, একাধিক নারীর কাছে শান্তি খুঁজে আমজাদ। পুরুষ মানুষকে কখনো চেনা যায় না, বহুকাল বহু বছর সংসার করেও চেনা যায় না। নয়তো আমি চিনলাম না কেন তোমায়? কেন বোকার মতো নিজের জীবনটা তোমায় সঁপে দিয়েছিলাম? কেন সব ছেড়ে যার হাত ধরে জীবনের সুখ খুঁজেছিলাম সেই তুমিই আমায় মৃত্যুর আগে গলা টিপে মেরে ফেললে আমজাদ। আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে, বৃদ্ধ হতে চেয়েছিলাম তোমার হাত ধরে, পাকা চুল, কুচকানো চামড়া, দাঁত পড়ে যাওয়া খালি জল নিয়েও আমাদের ভালোবাসার গল্পটা সজীব থাকুক, এমনটাই তো চেয়েছিলাম। তুমি সে গল্পটাই এভাবে সমাপ্তি টানলে কেন আমজাদ? কথাগুলো বলার সময়েই ছবির দেওয়াল থেকে খুলে নিয়েছিলেন তিনি। অতঃপর রাগ, যন্ত্রণা, ঘৃণা এক মুহূর্তেই ছবিটা ছুঁড়ে ফেললেন ফ্লোরে। ছবির কাচের ফ্রেমটা মুহূর্তের মধ্যে ঝনঝন আওয়াজ তুলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল। ছবির মাঝ থেকে তবুও দেখা গেল আমজাদ সাহেবের মুখটা, একদম আরুণিমা মাহমুদের পাশে। সহ্য হলো না ওনার। ফ্লোরে ছড়িয়ে যাওয়া সে কাচের টুকরো পা চালিয়ে ঝুঁকে বসলেন তিনি। আশেপাশে উদ্ভ্রান্তের মতো চেয়ে এক টুকরো কাচ নিজের হাতে তুলে নিয়ে তা দিয়ে আমজাদ সাহেবের মুখটা মুছে দেওয়ার চেষ্টা করলেন। পাগলের মতো বলতে লাগলেন, তোমাকে তোমাকে আমার পাশে সহ্য করতে পারছি না আমজাদ, একটু সহ্য করতে পারছি না। মুছে যাও, সব কিছু থেকে মুছে যাও তুমি। আমার আমার তোমাকে লাগবে না আমজাদ, একটুও লাগবে না। অতঃপর আরও অনেকটা সময় ওভাবেই বসে থাকলেন। নিজের পা জোড়া কাচের ধারালো আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে অনেক আগেই, অথচ ব্যথাটা বোধহয় আজ অনুভবই হলো না। রক্তের দেখা মিলল মসৃণ ফ্লোরটাই, তবুও নিশ্চুপ উনি এভাবেই বসে থাকলেন অনেকটা সময়। তারপর কি বুঝে উঠে দাঁড়ালেন, টেবিলে বসে একটা ছোট্ট কাগজ নিয়ে কিছু লিখলেন। ঠিক এরপরেই গিয়ে আলমারি খুললেন, সমস্ত কাপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে ছুঁড়ে ফেললেন ফ্লোরে। অতঃপর হুট করে নিজের বিয়ের সাদামাটা সেকেলে বেনারসিটা হাতে তুলে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখলেন, বিড়বিড় করলেন, মনে আছে আজকের মতোই কোনো একদিন আমিও তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। তোমার বিবাহিত বহুটিকে বউ সাজে আজ যেমন সুন্দর দেখাচ্ছে, তেমনই সেদিন আমার সাদামাটা সাজও আমার খুব সুন্দর দেখাচ্ছিল। নয়তো তুমি মোহগ্রস্ত হয়ে বারবার তাকাতে না সেদিন, তাই না আমজাদ? এই শাড়িটাই সেদিন আমার গায়ে ছিল। এই শাড়িটা পরেই আমি এ বাড়িতে, এই সংসারে প্রথম পা রেখেছিলাম আমজাদ, তোমার কি মনে আছে? অতঃপর অনেকটা সময় নিয়ে নিয়ে আদ্রর মা শাড়ি পরল, যে সেই শাড়িটাই যেটা তিনি বিয়েতে পরেছিলেন, লাল টকটকে এখন একটা সাদামাটা বেনারসি, গায়ের শুভ্র চামড়াটা এখনও সে বেনারসিতে কি চমৎকার মিশে আছে। লম্বা ঘন চুলগুলো ছেড়ে দিলেন কোমর অবধি, আয়না দেখে চোখে কাজল দিলেন। একদম নববধূর সেই সাজটা নিজের মধ্যে ধারণ করে অরুণিমা মাহমুদ মিষ্টি করে হাসলেন, আয়নায় চেয়ে শুধালেন, এই সাজটা আমার মৃত্যুর সাজ আমজাদ, শেষবার এই বাড়ি ছেড়ে যাওয়ার সাজ। তুমি ভালো থেকো, খুব ভালো থেকো তোমার প্রিয় তোমার সঙ্গে। এটুকু বলে হাসলেন অরুণিমা। একটা বক্স থেকে পরপর একটা মোটা দড়ি বের করলেন, তার একটা পরই সে বক্স থেকে বেরিয়ে একটা সিরিঞ্জ, দড়িটা পাশে রেখেই অরুণিমা সে সিরিঞ্জটা হাতে নিলেন, খালি সিরিঞ্জ। তাতে তাকিয়েই হেসে বলল, আমি এটা করতে চাইনি আমজাদ, কিছুতেই করতে চাইনি। তুমি আমায় বাধ্য করালে আমজাদ। তুমি যদি না চাইতে কিচ্ছু হতো না, কিচ্ছু না। আদ্র সারা রাত বাড়ি ফেরেনি, রাতভর একটা বারে পড়েছিল। মধ্যরাতে অ্যালকোহলের নেশায় মজে থাকতে চেয়েও যেন পারল না। আজ অ্যালকোহলের নেশা তাকে টানছে না, দুঃখরা রাগ হয়ে শিরায় শিরায় জমেছে, যন্ত্রণা হচ্ছে। অতঃপর তার অল্প অল্প নেশাটা শেষ রাতে মিলিয়ে যেতেই আদ্র তখন বুক ছিলে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। মায়ের মুখটা বার কয়েক ভেবেই বিড়বিড় করল, মিথি, আমি তোর সাথে যে অন্যায়গুলো করেছিলাম তার প্রতিটা শাস্তিই কি আল্লাহ আমার আম্মুকে ফেরত দিচ্ছেন? আমার পাপের শাস্তি কেন আল্লাহ আল্লাহ আমায় দিলেন না মিথি? কেন আমার আম্মুকেই ভাঙলেন এভাবে? কেন আমার পাওয়া শাস্তিটুকু আমার আম্মুর ভাগ্যে লিখে দিলেন? আমার আম্মু যে সইতে পারবে না এই বিষাদের যন্ত্রণা,
এটুকু বলেই চোখ বুজল সে। ফের আবারও বলল, বিধাতা, আমি কতটা অমানুষ ছিলাম তা বোঝাতেই কি আমার আম্মুর জীবনে তুমি এমন কষ্ট লিখে দিলে? পাপ তো আমি করলাম বিধাতা, অমানুষ তো আমি ছিলাম। তাহলে আদ্রর কাছে এই ভোরটা খুব তিক্ত ছিল। বাড়ি ফেরার একটুখানিও ইচ্ছে ছিল না, আগ্রহ নেই, বরং মনে প্রাণে সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে সে আর বাড়ি ফিরবে না, কিছুতেই না। অথচ নিয়তি বোধহয় চেয়েছিল তাকে যেতে হবে। তাই তো সকাল 10টা 11টা পার হতেই আদ্রর ফোন বাজলো। আদ্র ভেবেছিল তার আম্মু কল করেছে, কিন্তু না, বাড়ির নাম্বার থেকে কল এসেছে। আদ্র বিরক্ত হয়ে কল কাটলো। একের পর এক কল আসতেই থাকলো, অপর পাশের ব্যক্তিটি থামলই না। আদ্র বিরক্ত হয়েই এক প্রকার কল তুলল। ওপাশ থেকে তার দাদি বলে উঠল অস্থির হয়ে, দাদু ভাই, দাদু ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বাসায় আহো। দাদু ভাই, তুমি কই এখন? আসো আশেপাশে। কণ্ঠে স্পষ্টই অস্থিরতা টের পাওয়া যাচ্ছে। আদ্র বুঝলো, বিরক্তি নিয়ে বলল, এমনভাবে কথা বলছো কেন? নতুন কিছু শোনাবে নাকি? ফের অস্থিরতা নিয়ে বললেন তিনি, দাদু ভাই, কি আশ্চর্য, এমন করতেছো কেন? তোমার ছেলে নতুন বউ নিয়ে বাসর করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়নি নিশ্চয়ই? অন্য সময় হলে তার দাদি হয়তো শোনাতো যে বাবাকে এমন বলে না, কিন্তু আজ বলল না, বরং অস্থির স্বরে জানালো, তুমি তাড়াতাড়ি বাড়ি আহো, বৌমা দরজা খুলে না। আম্মু? হ্যাঁ, হ, অনেকবার ডাক দিলাম, সবাই ডাকতাছে, কোনো সারা শব্দ নাই দাদু ভাই। কাল রাইতে তো ঠিকই স্বাভাবিক ছিল, সব করলো, সবাইরে খাইতেও দিল, কিন্তু সকালে আর সারা শব্দ করে না। তুমি তুমি একটু তাড়াতাড়ি আহো। আদ্র হুট করে স্তব্ধ হয়ে যাইল। দাদির কণ্ঠের অস্থিরতার জন্য একটু আগে বিরক্ত হলেও এখন সে অস্থিরতা নিজের উপর ভর করেছে। অজানা কোনো এক ভয়ে কলিজা মোচড় দিচ্ছে। আদ্র যেমনই হোক, সে তার আম্মুকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। বোধহয় প্রত্যেকটা ছেলেই এমন। বিড়বিড় করে শুধালো, না, না আম্মু, তুমি কিছু করবে না। ফের পরের মুহূর্তেই সামনে থাকা বেঞ্চটায় লাথি বসিয়ে বলল, কি করে করলাম এই ভুলটা? কি করে? রাগের মাথায় আম্মুকে একা রেখে চলে আসলাম কিভাবে আমি? আম্মু যদি কিছু করে বসে, সত্যি সত্যি যদি আমার ভয়টা। ফের আবার নিজেকে বুঝিয়ে বলল, না না, আম্মু এমনটা করতেই পারে না। আমায় রেখে চলে যাওয়ার কথা আম্মু ভাবতেই পারেন না। আদ্র বাড়িতে ফিরল, খুব তাড়াহুড়ো করেই ফিরল। বাড়িতে ইতোমধ্যেই প্রতিবেশী, কাজের মহিলা সবাই মিলে ভিড় করেছে আদ্রর মায়ের ঘরের সামনে। আদ্র খুব দ্রুতই গিয়ে দাঁড়ালো সেখানে। একপাশে দেখা গেল তার বাবা নামক মানুষটাকে এবং তার সদ্য বিয়ে করা বউটাকে। আদ্রর রাগগুলো আবারও সতেজ হয়ে এলো যেন, কিন্তু ও- এখন রাগার মতো বা রাগ দেখানোর মতো সময়ও নেই। আদ্র সোজা দাদিকেই জিজ্ঞেস করলো, আম্মু কোথায় দাদি? আদ্রকে দেখা মাত্রই তার দাদি হু হু করে কেঁদে উঠলেন। এমনভাবে কেঁদে উঠলেন যেন খুব মূল্যবান কিছু তিনি হারিয়ে ফেলেছেন। আদ্র বিরক্ত হয়েই বলল, কান্না করছো কেন এভাবে? কি আশ্চর্য, কাঁদছো কেন তুমি এভাবে? বিরক্তিকর। দাদু ভাই, বৌমা। আদ্র যেতে চাইলো, দাদির কান্না দেখে ভ্রু কুঁচকে শুধালো, সমস্যা কি? এভাবে আটকাচ্ছ কেন? শোনো দাদু ভাই, পথ ছাড়ো, নয়তো বলো আম্মু কোথায়। দরজা খুলেছে নিশ্চয়ই। আদ্রর দাদি কথা বলতে বারবার আটকাচ্ছিল। নাতিকে সরাসরি জবাবই দিতে পারছিলেন না। যে ছেলে ছোটবেলা থেকে এতটা আদর যত্ন পেয়ে বড় হয়েছে, সে ছেলেটাই গতকাল এত বড় একটা ধাক্কার সম্মুখীন হলো। আজ আজ আবার কাপা গলায় বলার চেষ্টা করলেন, বাকিটুকু আদ্রকে বলতে হলো না। ততটা সময়ে আদ্র ভিড় ঠেলে রুমের জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছে। অতঃপর স্পষ্টই দৃশ্যমান হলো একটা ভয়ানক দৃশ্য। লাল শাড়ির আড়ালে দুটো ঝুলন্ত পা, যে পা জোড়া ক্ষতবিক্ষত, রক্ত শুকিয়ে এসেছে প্রায়। আদ্র শুকনো ঢোক গিলল। বুকের ভেতর হৃৎপিণ্ড স্থির হয়ে গেল যেন এক মুহূর্তেই। আম্মু, এটা তার আম্মুই তো। আদ্র মুহূর্তেই চোখ উপড়ে নিল। খোলা চুলে লাল শাড়ি পরিহিত একটা দেহ ঝুলছে, যে দেহের মালিককে একটু একটু করে মেরে ফেলা হয়েছিল তীব্র আঘাত, বিশ্বাসঘাতকতা আর অবহেলা দিয়ে। আদ্র আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না। দৌড়ে গেল ঘরের দরজার কাছে। এখনও দরজাটা খোলার ব্যবস্থা করা হয়নি। কী রকম দায়িত্বহীন পুরুষ তার বাবা! আদ্র বহুবার ধাক্কা দিল, বহুবার, অথচ দরজাটা খুলতে সক্ষম হয়ে উঠতে পারল। শেষমেশ যখন পারল, তখন কতটা দ্রুত গতিতে যে সে তার মায়ের কাছে গেল তা সে নিজেও জানে না হয়তো।
মায়ের ঝুলন্ত শরীরটা জড়িয়ে ধরেই বাচ্চাদের মতো কেঁদে উঠল আদ্র। বিড়বিড় করে শুধু এটাই বলে গেল, আম্মু, আম্মু কেন করলে এমনটা? কেন? ওই জানোয়ারটা। তুমি চলে গেলে আম্মু, এভাবে চলে গেলে। ফের চাইলো মায়ের ঝুঁকে থাকা মুখটার দিকে। মায়ের শরীরটা তো ঝুলছে, কতটা সময় যাবৎ যে এভাবে ঝুলছে, কেউ একটু তার মাকে নামাতেও আসলো না। কি পাষণ্ড সবাই। আদ্র তাড়াহুড়ো করে মাকে ধরে নামাতে চাইলো, ভিড় করে বলল, এই আম্মু, আম্মু, তোমায় কে ঝুলিয়েছে এখানে? কে? এই লোকটা মেরে ফেলেছে তোমায়? আম্মু, কথা বলো না। কথা বলছো না কেন আম্মু? তুমি তুমি এমনটা করোনি না, তাই না আম্মু? কতটা কষ্ট হলো তোমার আম্মু? আমি আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। আদ্র যখন মাকে নামাতে পারছিলেন, তখনই আমজাদ সাহেব এগিয়ে আসতে চাইলেন। ছেলের এবং নিজের প্রথম স্ত্রীর এই অবস্থা দেখে তার নিজেরও কলজাটা কেমন মোচড় দিচ্ছে। সে তো চায়নি অরুণিমা চলে যাক এভাবে। একবারও আন্দাজ হলো না অরুণিমা এমন কিছু করতে পারে, একবারও না। হয়তো শরীর এবং মনে অন্য এক নারীর প্রতি মোহ, প্রেম জন্মেছিল, কিন্তু এতকালের অভ্যাস যে নারী তার মৃত্যু মেনে নেওয়া এতটাই সহজ। আমজাদ সাহেব কি জানতেন তার বিশ্বাসঘাতকতায় ছিল তার প্রথম প্রেয়সীর মৃত্যুক্ষণ? আমজাদ সাহেবকে এগোতে দেখে আদ্র মুহূর্তেই রাগে যেতে বলে উঠল, খবরদার, আসবেন না, আমার আম্মুকে ছুবেন না, আমার আম্মুকে একদম ছুবেন না, দূরে থাকুন। আমজাদ সাহেব আর এগোনোর সাহস করলেন না। আদ্র কাঁদছে, আগের মতোই কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই আম্মু, আমি কখনো তোমাদের ছাড়া থাকিনি আম্মু। আমি তো ছোটকাল থেকে তোমাদের আদরে আদরে থেকেছি আম্মু। এখন এখন কে দেখবে আমায় আম্মু? আমি একা কিভাবে বাঁচবো আম্মু? অতঃপর অনেকটা কষ্টের পর আদ্র নিজের মাকে নামালো। একটা মৃতদেহ কোলে তুলে আহাজারি করলো। অতঃপর মাটিতে শুইয়ে মায়ের কাজল দেওয়া চোখ খেয়াল করলো। ঠোঁটগুলো ফ্যাকাশে লাগছে কেমন। আদ্র বাচ্চাদের মতোই মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। রোদ হওয়া সরে বলার চেষ্টা করলো, এই আম্মু, উঠো না একবার। আম্মু, একবার উঠো না। তুমি যা বলবে তাই করবো আম্মু, একটু অবাধ্য হব না, দেখে নিও। আদ্র সব সময় তোমার কথা শুনে চলবে আম্মু। তুমি আমার কথা কেন ভাবোনি? কেন একবারও ভাবলে না আম্মা? তোমার ছেলে ছিল তো আম্মু, ওই জানোয়ারের কথা ভাবলে তুমি? আমজাদ সাহেব ছেলেকে এভাবে আহাজারি করে কাঁদতে দেখে দাঁড়িয়ে থাকতে পারলেন না। শত হোক ছোট থেকে কোলে পিঠে করে এই ছেলেকে আদর যত্ন দিয়ে মানুষ করেছেন তো। ছেলের কাঁধে হাত দিয়ে বলার চেষ্টা করলো, আদ্র। আদ্র তড়িৎ গতিতে মাথা তুলল কণ্ঠটা শুনে। চোখ অস্বাভাবিক লাল হয়ে আছে তার, নাকের ডগাটাও লাল টকটকে লাগছে। ঘন চুলগুলো কপালে ঠেকেছে। প্রতিবাদ স্বরূপ বাবার হাতটা সরিয়ে দিয়ে তেড়ে বলল, মেরে ফেলেছেন না আমার আম্মুকে? আপনিই মেরে ফেলেছেন, মেরে ফেলেছেন আমার আম্মুকে। আমজাদ সাহেবের চোখগুলো রক্তিম। বোধহয় বহু কষ্টেই তিনি কান্না দমিয়ে রেখেছেন। পরিবারের এই অবস্থায় চাপা সরে বললেন, আদ্র না, আমি আমি মারিনি তোমার আম্মুকে। আদ্র মানল না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বাবার কলার চেপে ধরল। রাগে ক্ষোভে বলল, জাস্ট শাট আপ। আপনিই খুনি, আপনিই আমার আম্মুর খুনি। নতুন সংসার বেঁধেছেন তাই না? আমার আম্মু আপনার বাসরও সাজিয়ে দিয়েছেন, কিন্তু আমি আপনার এই সংসারটা করতেই দিব না। সোজা খুন করবো আপনাকে মিস্টার আমজাদ। আদ্র কলারটা জোরেই চেপে ধরলো। আমজাদ সাহেবের হতভম্ব হয়ে বললেন, আদ্র ছাড়ো, আমি সত্যিই তোমার আম্মুকে মারিনি। সে আমার স্ত্রী হয়, কেন মারবো আমি তাকে? চুপ, একদম চুপ। কেমন স্ত্রী? মুখেও আনবেন না এই কথাটা। আমার আম্মু আপনার স্ত্রী হয় না, কোনোভাবেই না। আদ্র, আদ্র ডাকটা ক্রমশ বাড়ল। এই পৃথিবীতে তো তার আর কিছুই নেই, কিছুই না। যাও একমাত্র আম্মু ছিল সেও নেই। বাবা নামক মানুষটা তো তা থেকেও নেই। আঙ্গুলে তুলে শাসিয়ে বলল সে, আমার নাম উচ্চারণ করবি না জানোয়ার। আমার আম্মুকে মেরেই ফেলেছিস, শুয়োর কোথাকার। তোকে তোকে আমি বাঁচতে দেবো ভেবেছিস? বাঁচতে দিব না। আমার আম্মুকে আঘাত দিয়ে দিয়ে মেরেছিস, আবার আমার প্রতি দরদ দেখাস, জানোয়ার। আদ্র, আদ্র, আদ্র আদ্র করিস তুই। আদ্রর রাগ তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তখনই ছুটে এলো তার দাদি। আদ্রকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে বলল, দাদু ভাই, এসব কি কথা কও? তোমার বাপ হয় আমজাদ। আমজাদ সাহেব পাশ থেকে অসহায় গলায় বললেন, আমি তোমার আম্মুকে খুন করিনি আদ্র, বিশ্বাস করো। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, আমার বিশ্বাস ভেঙেছিস। আমার
আমার আমার একটা ছোট্ট পরিবার ছিল, মা বাবা ছিল, সব কেড়ে নিয়েছিস জানোয়ার। সব সব তোকে বিশ্বাস করব আমি? তোকে যে ছুঁয়েছে না তোকে যে ছুঁয়েছে না, এতেও আমার পাপ হচ্ছে। কথাগুলো বলতে বলতেই আদ্র ছেড়ে দিল তাকে। এই পর্যায়ে সামনে এলো আমজাদ সাহেবের দ্বিতীয় স্ত্রী। আদ্রকে বলল, শোনো আদ্র, পুলিশকে খবর দেওয়া হয়েছে, ময়না তদন্ত হোক, তখন তো জানা যাবে এটা খুন নাকি আত্মহত্যা, তাই না? আমজাদ সাহেব ছেলের হাত ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে কথাটা শুনে তাকালেন। প্রথম স্ত্রী অরুণিমাকে সে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গে, সব ঠিক আছে, কিন্তু ময়না তদন্ত তা তিনি চান না। যে নারীটির শরীরে শুধুই তার অধিকার ছিল, সে নারীর শরীর অন্য কেউ পর্যবেক্ষক করুক, কাটাছেঁড়া করুক, তা তিনি কখনোই চান না। সামান্য অন্য পুরুষ তাকালেও যে আমজাদ সাহেব রাগ পুষতেন এককালে, সে আমজাদ সাহেব এটা হতে দেবেন না। এমনটাই সিদ্ধান্ত নিয়ে তিনি শুধালেন, না, ময়না তদন্ত হবে না। সে আমার স্ত্রী ছিল, সময়ের সাথে সাথে তোমার প্রতি অনুভূতি কাজ করলেও আমার পুরনো ভালোবাসা একেবারেই মরে যায়নি। আমি চাইনি আমি ব্যতীত তাকে অন্য কেউ দেখুক, কোনোভাবেই না, মৃত্যুর পরেও না। আদ্র দ্বিগুণ ক্ষেপে বলল, নাটক করিস তুই, তাই না? নাটক? এত ভালোবাসা থাকলে আমার আম্মুকে জীবিত থাকতেই এত বড় শাস্তি দিয়েছিলে কেন বল? আমজাদ সাহেবের দ্বিতীয় স্ত্রী এবারে বললেন, এসব তুই তোকারি করছো কেন? বাবার সাথে কিভাবে কথা বলে শিক্ষা পাওনি একটুও? কথা বলতে দেরি হলো, কিন্তু আদ্র তেরে আসতে দেরি হলো না। সোজা গলা চেপে ধরলো মেয়েটার, দাঁতে দাঁত চেপে বলল, তোকে কথা বলতে বলেছি? তুই কে? কথা কারকে তুই? আমার মায়ের জায়গা নিতে এসেছিস? পারবি তুই? খুন করে দেব। তোর মতো কিটদের জন্যই মানুষের সংসার নষ্ট হয়। টাকার জন্য বিয়ে করেছিস না? টাকার জন্যই তো ফাঁসিয়েছিলি, তাই না? আমার মায়ের সংসারটা নষ্ট করেছিস। আদ্রুর বাবা পাশ থেকে ছেলেকে ছাড়ানোর চেষ্টা করছে, অথচ পারছেন না। ছাড়ানোর চেষ্টা করছেন আরও দু একজন প্রতিবেশীও, আদ্রকে ছাড়ানোর চেষ্টা করছেন এবং বলছেন, কি করছে সব? মরে যাবে তো, মরে যাক, এই জানোয়াররা পৃথিবীতে থেকেও কি করবে? কথাটা বলেই ছাড়ল সে। পর মুহূর্তেই নিজের বাবা এবং মেয়েটার দিকে আঙ্গুল তাক করে বলল, বেঁচে গেলেন এই যাত্রায়, কিন্তু বাঁচবেন না। আরেকবার আমার আশেপাশে দেখলে সত্যি সত্যি মরবেন দুজনে। মিস্টার অ্যান্ড মিসেস আমজাদ, প্রস্তুত থাকুন। চলবে? গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকটা ইমোশনাল গল্পটি ছিল আজকের। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।